আলিশার পানে তাকাইতে লাগিলেন। ঊর্ধ্বে আলিশার উপর যে হবিষী রক্ষীয় যুগলের ভয়ঙ্কর যুদ্ধাভিনয় আরম্ভ হইয়াছিল এবং তাহা দেখিয়াই যে কালিদাসের হৃদিশ অবস্থান্তর ঘটিয়াছে তাহা কেউ বুঝিতে পারিল না। বিদ্রোহ মহামন্ত্রী উত্ত্যক্ত হইয়া ভাবিলেন, সৌরাষ্ট্র দেশের রাজকীয় রসিকতা ক্রমশ চরমে উঠিতেছে। গলা ছাড়াইবার চেষ্টা করিতে করিতে তিনি বলিলেন, প্রশ্নের উত্তর দিন কুমার। ব্যাপার বেশি দূর গড়াইতে পারিল না। হাবিষ যুগল ইত্যবশের দ্বন্দ্বাভিনয় শেষ করিয়া আবার শান্তভাবে বিপরীতমুখী চলিতে আরম্ভ করিয়াছিল। কালিদাস কতকটা আশ্বস্ত হইয়া মন্ত্রীকে ছাড়িয়া দিলেন। ক্ষুদ্র মন্ত্রী কণ্ঠের ঘাম মুছিতে মুছিতে পুনশ্চ বলিলেন, এইবার প্রশ্নের উত্তর। কিন্তু কালিদাস বাঙ্গ নিষ্পত্তি করিবার পূর্বেই রাজকুমারীর কথা কহিলেন। বীণার ঝঙ্কারের ন্যায় ঈষৎ কম্পিত হয়ে বলিলেন, প্রথম প্রশ্নের যথার্থ উত্তর পেয়েছি। সকলে অবিকল উত্তেজিত সখীর দলে রাজকুমারীকে ভালো করিয়া ঘিরিয়া ধরিল। চতুরিকা বলিয়া উঠিল, কি উত্তর পেলে? কুমারীর গণ্ড দুটি ঈষৎ অভিনব হইল। তিনি ঈষৎ গ্রীবা বাঁকাইয়া যথেষ্ট অথচ সংবৃত্ত কণ্ঠে বলিলেন, প্রশ্নের উত্তর হচ্ছে ভয়। কুমার অভিনয়ের দ্বারা যথার্থ উত্তর দিয়েছেন। সখীর দল সশব্দে নিঃশ্বাস ছাড়িয়া কালিদাসের দিকে ফিরিল। কালিদাস মন্ত্রীর প্রাণে চাহিয়া একটু বিরহলভাবে হাসিতেছেন। কোন দিক দিয়া কি হইয়া গেল ধারণা করিতে পারিতেছেন না। মন্ত্রীও কতকটা বোকা বনিয়া গিয়া ঘাড় চুলকাইতে লাগিলেন। রাজকুমারী কথা কহিলেন। তাহার মুখচ্ছবিতে একটু উদ্বেগ দেখা দিয়েছে। কি জানি কুমার দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর দিতে পারিবেন কিনা। কিন্তু তাহার কণ্ঠস্বর তেমনই সংযত এবং আবেশহীন হইয়া রহিল। তিনি বলিলেন, এবার দ্বিতীয় প্রশ্ন। দ্বন্দ্ব হয় কাদের মধ্যে? প্রশ্ন করিয়াই রাজকুমারী কালিদাসের প্রাণে একটি উৎকণ্ঠা মিশ্র দৃষ্টি প্রেরণ করিলেন। কালিদাস এবার প্রস্তুত ছিলেন। প্রশ্ন শুনিয়া তাহার মুখ হর্ষোৎফুল্ল হইয়া উঠিল। তিনি মন্ত্রীর প্রাণে কৌতুক কটাক্ষপাত করিয়া তর্জনী তুলিলেন, যেন ইঙ্গিতে বলিতে চাহিলেন যে এ প্রশ্নের সমাধান তো পূর্বেই হইয়া গিয়াছে। তারপর বিজয়দীপ্ত চক্ষে রাজকুমারীর দিকে চাহিয়া দুইটি অঙ্গুলি ঊর্ধ্বে তুলিয়া বলিলেন, দ্বন্দ্ব 2। রাজকুমারীর চোখে চকিত আনন্দ খেলিয়া গেল। তিনি রুদ্ধ নিঃশ্বাস মোচন করিলেন। চতুরিকা উত্তেজনা বিকৃত কণ্ঠে জিজ্ঞাসা করিল, কি হলো, ঠিক হয়েছে? রাজকুমারী ক্ষণিক নীরব থাকিয়া বোধ করি নিজের উদ্গত হৃদয়বৃত্তি সংবরণ করিয়া লইলেন। তারপর ধীরস্বরে বলিলেন, কুমার দ্বিতীয় প্রশ্নের যথার্থ উত্তর দিয়েছেন। দ্বন্দ্ব হয় 2 মধ্যে। সভাকক্ষের ভিতর দিয়া উত্তেজনার একটা হিড়িক বহিয়া গেল। সখীরা প্রায় সকলেই একসঙ্গে কলকোজ্জন করিয়া উঠিয়া তৎক্ষণাৎ সশব্দে শাসনে নীরব হইল। উত্তেজনায় মৃগশিরা ঘন ঘন নিঃশ্বাস ফেলিতে লাগিল। বনজ্যোৎস্না ভুলুকুণ্ঠিত বীণাটার উপর পা চাপিয়া দিয়া তাহার মর্মতন্ত্র হইতে যন্ত্রণার কাকুতি বাহির করিল। বিদুল্যতা নিবিবন্ধ খুলিয়া খসিয়া পড়িবার উপক্রম করিতেছিল। হঠাৎ সেই দিকে মনোযোগ আকৃষ্ট হওয়ায় সে ব্যাকুলভাবে বস্ত্র সংবরণ করিয়া সকলের পিছনে লুকাইল। রাজকুমারী সকলের মধ্যে দাঁড়াইয়া নিহাশুভ্র উত্তরীয়টি ভালো করিয়া অঙ্গে চড়াইয়া লইলেন। বুড়া মন্ত্রীর গায়েও বোধহয় উত্তেজনার ছোঁয়াচ লাগিয়াছিল। তিনি 2 হস্ত সংঘর্ষে ঘর্ষণ করিতে করিতে বলিলেন, ধন্য কুমার, ধন্য কুমার,
আপনি 2 প্রশ্নের নির্ভুল উত্তর দিয়েছেন। এবার শেষ প্রশ্ন, মাত্র 1টি প্রশ্ন বাকি। এইসব উত্তেজনা উদ্দীপনার মধ্যে কালিদাস কিন্তু অত্যন্ত নির্লিপ্তভাবে একদিকে তাকাইয়া দেখিতেছিলেন। স্বর্ণদণ্ডের ওপর পাখি দুটি তাহার সকৌতুক মনোযোগ আকর্ষণ করিয়া লইয়াছিল। তাই রাজকুমারী যখন 3য় প্রশ্ন উচ্চারণ করিলেন, তাহা কালিদাসের কানে গেল কিনা সন্দেহ। যিনি প্রশ্নের উত্তর দিবেন তাহার কোনো উৎকণ্ঠা নাই, কিন্তু রাজকুমারীর গলা শুকাইয়া গিয়াছিল। বুকের ভেতর হৃদযন্ত্রের ক্রিয়া ঠিক স্বাভাবিকভাবে চলিতেছিল না, কিন্তু বাহিরে কিছু প্রকাশ করা চলিবে না। কুমার যদি শেষ প্রশ্নের উত্তর না দিতে পারেন, অথচ কুমারীর মনের পক্ষপাত প্রকাশ হইয়া পড়ে, তবে সে বড় লজ্জার কথা হইবে। তিনি যথাসম্ভব স্থির স্বরে কথা বলিলেন, তবু গলা একটু কাঁপিয়া গেল। শেষ প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে মিষ্ট কি? যুবতীবৃন্দ যুগলপথ কালিদাসের পানে চক্ষু ফিরাইল। কালিদাস ফিক করিয়া হাসিলেন, কিন্তু তাহার মুখে কথা নাই, চক্ষু সুখ মিথুনের ওপর নিবদ্ধ। রাজকুমারী ঈষৎ বিস্ময়ে চক্ষু ফিরাইয়া দেখিলেন কালিদাস অন্যদিকে তাকাইয়া আছেন। তাহার মুখে ক্ষণিক ক্ষোভের ছায়া পড়িল। পরক্ষণে কালিদাস সম্মুখে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিয়া উঠিলেন, ওই দেখো, ওই দেখো। সকলে একসঙ্গে তাহার অঙ্গুলি সংকেত অনুসরণ করিয়া তাকাইলেন। ব্যাপার এমন কিছু গুরুতর নয়। দণ্ডের ওপর বসিয়া সুখ দম্পতি অর্ধমুদিত নেত্রে পরস্পর চঞ্চুচুম্বন করিতেছিল। তাহার কণ্ঠ হইতে গদগদ কুজন নির্গত হইতেছে। যিনি ভবিষ্যকালে লিখিবেন মধু দিরফ কুসুমৈক পাত্রে পপৌ প্রিয়াং সামান্য বর্তমান, তিনি এই দেখিয়াই বৃহল আত্মবিস্মৃত। রাজকুমারীর চক্ষে কিন্তু আনন্দের বিজলি খেলিয়া গেল। তিনি কালিদাসের পানে সভ্রু ভঙ্গ একটি কটাক্ষ নিক্ষেপ করিয়া সলজ্জ রক্তিম মুখখানি নত করিয়া ফেলিলেন। কালিদাস হাসিতে হাসিতে রাজকুমারীর দিকে ফিরিলেন। চমকিত হইয়া দেখিলেন তিনি ধীরে ধীরে নতজানু হইতেছেন। যুক্ত করে শির অবনমিত করিয়া কুমারী অর্ধস্ফুট স্বরে বলিলেন, আর্যপুত্র শেষ প্রশ্নের যথার্থ উত্তর দিয়েছেন। পৃথিবীতে সবচেয়ে মিষ্ট প্রণয়। ক্ষণকালের বিস্ময় বিমূঢ়তা কাটিয়া যেন শত ছিন্ন হইয়া গেল। সখীরা আর সম্ভ্রম শালীনতার শাসন মানিল না। চিৎকার হুড়াহুড়ি অঞ্চল উত্তরীয় উৎক্ষেপের তাহাদের প্রমত্ত উল্লাস একেবারে বাস্যজ্ঞান শূন্য হইয়া পড়িল। রাজকুমারী উঠিয়া দাঁড়াইতে 4-5 জন ছুটিয়া গিয়া তাহাকে একসঙ্গে জড়াইয়া ধরিল। কয়েকজন মুঠি মুঠি লাজো লইয়া সকলের মাথার ওপর বৃষ্টি করিতে লাগিল। একজন ঘন ঘন শঙ্খ বাজাইয়া তুমুল শব্দতরঙ্গের সৃষ্টি করিল। যাহারা অবশিষ্ট রইল তাহাদের মধ্যে কেউ কেউ পরস্পর হাত ধরি ধরি করিয়া ঘুরিতে ঘুরিতে নাচিতে লাগিল। অন্য কয়েকজন পরস্পর আঁচল টানিয়া কবরী খুলিয়া দিয়া কপট কলহে হৃদয়াবেগ লাঘব করিতে প্রবৃত্ত হইল। মহামন্ত্রী কালিদাসের 2 হাত চাপিয়া ধরিয়া গদগদ কণ্ঠে বলিলেন, ধন্য কুমার, ধন্য আপনার কুটবুদ্ধি। আমি মহারাজকে সুসংবাদ দিতে চললাম। বলিয়া তিনি দ্রুত পদে সভা হইতে নিষ্ক্রান্ত হইয়া গেলেন। বিশ্বত কুন্তলা চতুরিকা বেদির কিনারায় ঊর্ধ্বমুখী হইয়া দাঁড়াইয়া 2 হাত নাড়িয়া উপরিস্থ হাবশী রক্ষীকে ইশারা করিতেছিল। মুখের কাছে সুস্পষ্টিত করপল্লব যুক্ত করিয়া জানাইতেছিল, সিংহা বাজাও, বিষান বাজাও, নগরীতে সংবাদ দাও রাজকন্যা পতিবরণ করিয়াছেন। দেখিতে দেখিতে নগরময় রাষ্ট্র হইয়া গেল। রাজকন্যা পতিবরণ করিয়াছে। নগরোদ্যানে আনন্দ বিহল নাগরিকেরা ছুটিয়া আসিয়া সমবেত হইল। নৃত্যগীত
আরম্ভ হইয়া গেল যেন সকলের গৃহেই আজ পরম উৎসব। নগরের দ্যান বেষ্টনকারী পথের ওপর দিয়ে এক সুসজ্জিত হস্তি চলিয়াছে, চারিদিকে বিপুল জনতা। হস্তিপৃষ্ঠে আসীন ঘোষক চিৎকার করিয়া দুই বাহু আস্ফালন করিয়া বোধ করি রাজকুমারীর স্বয়ংবর সংক্রান্ত কোন রাজকীয় বার্তা ঘোষণা করিতেছিল, কিন্তু জনতার কোলাহলকে কিছুই শোনা যাইতেছে না। ঘোষকের পশ্চাতে বসিয়া দ্বিতীয় এক পুরুষ মুষ্টি মুষ্টি স্বর্ণমুদ্রা চারিদিকে ছড়াইতেছে। নিম্নে সোনা করিবের হুড়োহুড়ি মারামারি। ক্রমে রাত্রি হইল। রাজপুরীর পূজা মন্দিরে অগ্নিসাক্ষী করিয়া কুমারী হৈমশ্রীর সহিত কালিদাসের বিবাহ হইল। রাত্রি গভীর হইয়াছে, আকাশ পরিপূর্ণ চাঁদে দীপান্বিত নগরী। সৌদে সৌদে আলোকমালা, গীতবাদ্য সুগন্ধি অগুরু ধূমে বাতাস আমোদিত। সর্বাঙ্গে দীপালঙ্কার পরিয়া রাজপুরী সখী পরিবৃতা প্রধানা নায়িকার ন্যায় শোভা পাইতেছে। রাত্রি যত বাড়িতেছে, উৎসাহ উত্তেজনা ততই মন্থর রসঘন হইতেছে। নায়ক নায়িকার নিবৃত মিলনের আর বিলম্ব নাই। নগরীর এক মদিরা গৃহের সম্মুখে একদল মশালহস্ত উৎসবকারী সৌরাষ্ট্রের প্রকৃত যুবরাজকে ঘিরিয়া ধরিয়াছিল এবং প্রমত্ত রঙ্গ কৌতুকের অঙ্কুশে বিধিয়া তাহাকে প্রায় পাগল করিয়া তুলিয়াছিল। মকরবর্মা দীর্ঘ বনপথ পদব্রজে অতিক্রম করিয়া সবেমাত্র নগরে আসিয়া পৌঁছিয়াছেন। অঙ্গের বসন ছিন্ন কর্দমাক্ত, জটলে জ্বলন্ত ক্ষুধা। তাহার মানসিক অবস্থা সহজেই অনুমেয়। সর্বাপেক্ষা পরিতাপের বিষয় এই যে কেউই তাহাকে সৌরাষ্ট্রের যুবরাজ মকরবর্মা বলিয়া বিশ্বাস করিতেছে না। মকরবর্মা উত্তপ্ত কণ্ঠে বলিলেন, আমি বলছি, আমি সৌরাষ্ট্রের যুবরাজ। এক ব্যক্তি মুখের চটকার শব্দে বলিয়া উঠিল, তা তো অনেকক্ষণ থেকে বলছো, আমরাও শুনে আসছি, কিন্তু তার প্রমাণ কই বাছাধন? মকরবর্মা অধিকতর ক্ষুব্ধ হইয়া উঠিতে লাগিলেন। উদ্ধত স্বরে বলিলেন, প্রমাণ? প্রমাণ আবার কি? দেখতে পাচ্ছ না আমি যুবরাজ? বলিয়া তিনি বুক ফুলিয়া গর্বিত ভঙ্গিতে দাঁড়াইলেন। সকলে হাসিয়া উঠিল। হাসি থামিলে একজন সান্ত্বনার স্বরে বলিল, আচ্ছা আচ্ছা, তুমি সৌরাষ্ট্রের যুবরাজ, কিন্তু যার সঙ্গে রাজকুমারীর বিয়ে হলো, তবে সে কে? যুবরাজ মকরবর্মা এবার একেবারে খেপিয়া গেলেন। ফেনায়িত মুখে চিৎকার করিলেন, সে সে একটা কাঠুরে, চোর, প্রবঞ্চক, বাটপার। আমার কাপড় জামা জুতোর খোড়া সব চুরি করে নিয়ে পালিয়েছে। আবার উচ্চহাস্যে তাহার কথা চাপা পড়িয়া গেল। রাজকুমার নিষ্ফল ক্রোধে দন্ত কিরমির করিতে লাগিলেন। হাসি মন্দীভূত হইলে প্রথম ব্যক্তি মিটিমিটি চাহিয়া বলিল, সত্যি কথা বলতে কি চাঁদ বদন, তোমাদের মধ্যে কাঠুরে যদি কেউ থাকে, সে তিনি নয়, তুমি। বললি ক ঘোড়া তালের রস চড়িয়েছ? সকলে হাসিল। মকরবর্মা দেখিলেন এখানে কিছু হইবে না। তিনি রূঢ় হস্তে ভিড় সরাইয়া বাহির হইবার চেষ্টা করিলেন। ছেড়ে দাও, ছেড়ে দাও, সরে যাও, আমি দেখে নেব সেই চোর কাঠুরেকে, শুলে দেব। যাবে কোথায় সে? একবার তাকে দেখতে পাই। তাহার কণ্ঠস্বর জনতার বাহিরে মিলিয়া গেল। প্রথম ব্যক্তি নিরস কণ্ঠে মন্তব্য করিল, কি আর দেখবে জাদু, তিনি এতক্ষণে রাজকন্যাকে নিয়ে বাসর সজ্জায় শয়ন করেছেন। আবার হাসির লহর ছুটিল। রাজভবনের উদ্যানের মধ্যে একটি সরোবর। সরোবরের স্থির দর্পণে চাঁদের প্রতিবিম্ব পড়িয়াছে।
বাঁধানো ঘাটের পাশে মর্মর বেদি, তাহার ওপর কালিদাস ও হৈমশ্রী পাশাপাশি বসিয়া আছে। নবপরিণয়ের পীতসূত্র তাহাদের মণিবন্ধে জড়ানো হইয়াছে। হৈমশ্রীর হাতে একটি ক্ষুদ্র রৌপ্য নির্মিত তীর, যাহা পরবর্তীকালে কাজললতায় রূপান্তরিত হইয়াছে। রাজকুমারী নত মুখে তীরটি লইয়া নাড়াচাড়া করিতেছেন। কালিদাস মুগ্ধ উন্মনাভাবে চাঁদের পানে চাহিয়া আছেন। কিছুক্ষণ কথাবার্তা নাই। তারপর কালিদাস একটি নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, কি সুন্দর চাঁদ! ঠিক যেন যে উপমাটি খুঁজিতেছিলেন তাহা পাইলেন না। হৈমশ্রী মুখখানি একটু তুলিয়া স্মিত সলজ্জ কণ্ঠে বলিলেন, ঠিক যেন। কালিদাস ক্ষুদ্রভাবে মাথা নাড়িলেন, জানি না, মনে আসছে, মুখে আসছে না। রাজকুমারী একটু নিরাশ হইলেন। নব অনুরাগের আকাঙ্ক্ষায় যে সুমিষ্ট উপমাটি প্রত্যাশা করিয়াছিলেন, কালিদাসের কণ্ঠে তাহা আসিল না। এই সময় সহসা বিকট শব্দ শুনিয়া হৈমশ্রী চমকিয়া উঠিলেন। শব্দটি আসিল প্রাসাদ বেষ্টনকারী প্রাচীরের পরপার হইতে। প্রাচীরের বাহিরে রাজপথ গিয়াছে, সেই পথ দিয়া এক শ্রেণী ভারবাহী উষ্ট্র চলিয়াছিল। একটি উষ্ট্র বোধ করি প্রাচীরের ওপর হইতে গলা বাড়াইয়া অদূরে নবদম্পতিকে দেখিয়া হর্ষধ্বনি করিয়া উঠিয়াছিল। ভয় পাইয়া হৈমশ্রী কালিদাসের হাত চাপিয়া ধরিয়াছিলেন। কালিদাস কৌতুক অনুভব করিয়া উচ্চ হাসিয়া উঠিলেন। রাজকুমারী শিরীষ কোমল হস্তে একটু সস্নেহ চাপ দিয়া বলিলেন, ভয় নেই রাজকুমারী, ও একটা উট, যাকে সাধু ভাষায় বলে উট্র। সাধু ভাষা বলিয়া কালিদাস উৎফুল্ল হইয়া উঠিয়াছিলেন, কিন্তু হৈমশ্রীর মুখে সংশয়ের ছায়া পড়িল। তিনি বিস্ফারিত নেত্রে কালিদাসের পানে চাহিয়া ক্ষীণ স্বরে বলিলেন, কি বললেন আর্যপুত্র? কালিদাস দেখলেন ভুল হইয়াছে। তিনি তাড়াতাড়ি ভুল সংশোধন করিলেন, না, উট্র নয়, উষ্ট। হৈমশ্রীর মুখ শুকাইয়া গেল। শঙ্কিত সন্দেহে কালিদাসের পানে চাহিয়া থাকিয়া তিনি আপনার অবশে ধীরে ধীরে উঠিয়া দাঁড়াইলেন। অস্পষ্ট স্বরে বলিলেন, উষ্ট। তারপর চকিতে তাহার মুখে মেঘ কাটিয়া গেল। কালিদাস আজ প্রথম হইতে যে আচরণ করিয়াছেন তাহা মনে পড়িয়া গেল। তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, ও আর্যপুত্র, পরিহাস করছেন? কি পরিহাস প্রিয় আপনি? কালিদাসও উঠিয়া দাঁড়িয়েছিলেন। তিনি উত্তর দিলেন না, কেবল মৃদু মৃদু হাসিতে লাগলেন। এই সময়ে তরুণের ঘটিকা গৃহে মধ্যরাত্রির প্রহর বাজিল। ক্ষণস্থায়ী রাগিনীর আলাপ বন্ধ হইলে কালিদাস সবিস্ময়ে প্রশ্ন করিলেন, ও কি? হৈমশ্রীর চোখে আবার বিস্ময় মিশ্র সন্দেহ দেখা দিল। রাজপুরীতে প্রহর বাজে, সৌরাষ্ট্রের যুবরাজ তাহাও জানেন না? ইহাও পরিহাস? তিনি বলিলেন, মধ্যরাত্রের প্রহর বাজল। কালিদাস বলিলেন, ওহো, বুঝেছি, রাত দুপুর হয়েছে। এবার চলো ভেতরে যাই। তিনি অকুণ্ঠ সহজাতায় হৈমশ্রীর দিকে হস্ত প্রসারিত করিয়া দিলেন। হৈমশ্রীর সংশয় আবার দূর হইল। এমন স্বচ্ছন্দ আভিজাত্য, এমন আনন্দকান্তি রাজপুত্র নহিলে কি সম্ভব? দুইজনে হাত ধরাধরি করিয়া শয়ন মন্দিরের দিকে চলিলেন। ঠিক এই সময় প্রাসাদের এক বহিঃকক্ষে সম্পূর্ণ ভিন্ন প্রকারের অভিনয় চলিতেছিল। বক্রী পাপগ্রহের ন্যায় সৌরাষ্ট্রের মকরবর্মা তীর্যক গতিতে কুন্তলরাজের সম্মুখীন হইয়াছিলেন। দীপোৎসব তখনও শেষ হয় নাই। এই দীপাবলির আলো কক্ষের মধ্যস্থলে চারিটি ব্যক্তি দাঁড়াইয়াছিলেন। সৌরাষ্ট্রের মকরবর্মা, কুন্তলের বৃদ্ধ মহামন্ত্রী, পুস্তকপাল মহাশয়
এবং স্বয়ং কুন্তলরাজ। সৌরাষ্ট্রকুমারের বেশবাস পূর্ববৎ তিনি সংহত ক্রোধে ঘন ঘন নিঃশ্বাস ত্যাগ করিতেছিলেন। মহামন্ত্রীর মনের ভাব বুঝিবার উপায় নাই। পুস্তপাল মহাশয় যে ত্রস্ত ও বিপন্ন হইয়া পড়িয়াছেন তাহা বুঝিতে কাহারও বেগ পাইতে হয় না। স্বয়ং কুন্তলরাজও বিলক্ষণ বিচলিত হইয়াছেন। তিনি গম্ভীর প্রকৃতির স্বল্পভাষী দৃঢ় শরীর পুরুষ, বয়স অনুমান 50, মাথার চুল ও গুম্ফ পাকিতে আরম্ভ করিয়াছে। তাহার চোখের স্বাভাবিক শান্ত দৃষ্টি আকস্মিক বিপদপাতে উদ্বিগ্ন হইয়া উঠিয়াছে। পুস্তকপালের প্রাণে ভয় ঢুকিয়াছে। এই অনর্থের জন্য তাহাকেই দায়ী করা হইবে। তিনি করুণ স্বরে আপত্তি করিতেছেন, কিন্তু মহারাজ, এ যে একেবারেই অসম্ভব। এই লোকটা মানে এও কি সম্ভব? প্রতিবাদে মকরবর্মা একটি অন্তগুড়ো গর্জন ছাড়িলেন। ক্রমাগত চিৎকার করিয়া তাহার গলা ভাঙিয়া গিয়াছিল, শরীরও অবসন্ন হইয়া পড়িয়াছিল। তবু দক্ষিণ হস্তের মুষ্টি পুস্তকপালের নাসিকার অনতি দূরে স্থাপন করিয়া তিনি দন্ত খিচাইয়া বলিলেন, সম্ভব! এই দেখো, সৌরাষ্ট্রের মুদ্রাকৃত অঙ্গুরীয়। সম্ভব! পুস্তপাল মহাশয় মুষ্টির সান্নিধ্যে হইতে নাসিকা দ্রুত অপসারিত করিয়া দেখিলেন তর্জনীতে সত্যি একটি মুদ্রাঙ্কিত অঙ্গুরী রহিয়াছে। তিনি বার কয়েক চক্ষু মিটিমিটি করিয়া বলিলেন, কিন্তু কিন্তু আপনি যদি সত্যি, আপনার সহচর ভৃত্য পরিজন কোথায়? মকরবর্মা বলিলেন, বলছি না, পরিজনদের পিছনে ফেলে আমি এগিয়ে আসছিলাম, তোমাদের জঙ্গলের একটা বটপট। কুন্তলরাজ বাধা দিয়া বলিলেন, দেখি অঙ্গুরীয়, সৌরাষ্ট্রের মুদ্রা আমি চিনিতে পারিব। মকরবর্মা অঙ্গুরীয় খুলিয়া রাজার হাতে দিলেন। রাজা লক্ষ্য করিলেন তঞ্জলের মূলে অঙ্গুরীয় পরিধানের চক্রচিহ্ন রহিয়াছে। যে ব্যক্তি অঙ্গুরীয় কুড়াইয়া পাইয়া বা চুরি করিবার সদ্য অঙ্গুরীয় পরিধান করিয়াছে তাহা নয়। রাজা তখন অঙ্গুরীয় উত্তমরূপে পরীক্ষা করিয়া শেষে উহা প্রত্যর্পণ করিলেন। অত্যন্ত উদ্বিগ্নভাবে গুম্ফে প্রান্ত টানিতে টানিতে অস্পষ্ট কণ্ঠে বলিলেন, মুদ্রা সৌরাষ্ট্রেরই বটে। মকরবর্মা অঙ্গুরীয় পুনশ্চ পরিধান করিতে করিতে চারিদিকে বিজয়দীপ্ত চক্ষু ঘুরাইতে লাগিলেন। পুস্তপাল মহাশয়ের মুখ কাঁদো কাঁদো হইয়া উঠিল। মহামন্ত্রী মৃদু গলা ঝাড়া দিলেন, ইনি যদি সৌরাষ্ট্রের যুবরাজী হন তাহলে এখন তো আর। কুন্তলরাজ বলিলেন, কোনো উপায় নাই। সে ব্যক্তি যেই হোক, অগ্নি সাক্ষী করে আমার কন্যাকে বিবাহ করেছে। মহামন্ত্রী জুড়িয়া দিলেন, তাছাড়া রাজকুমারীর প্রতিজ্ঞা ছিল, চণ্ডাল হোক পামর হোক, যে কেউ তার প্রশ্নের উত্তর দিতে পারবে। সৌরাষ্ট্রকুমার বিস্ফোরকের ন্যায় ফাটিয়া পড়িলেন, ভস্ম হোক প্রশ্ন আর তার উত্তর। কুন্তলরাজ, আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই। আমি চাই বিচার। যে চোর আমার অশ্ব আর বস্ত্রাদি চুরি করেছে, সে আপনার জামাতা হোক আর যাই হোক। মহামন্ত্রী মোলায়েম সুরে অনুরোধ করিলেন, ধীরে কুমার, সংযম হারাবেন না। মকরবর্মা আরো চড়া সুরে বলিলেন, আমি বিচার চাই। কুন্তল রাজ্যের সীমানার মধ্যে এই চুরি হয়েছে, তস্করকে শুলে দেওয়া হোক। আর তা যদি না হয়, সৌরাষ্ট্র দেশ নির্বীর্য নয়, একথা স্মরণ রাখবেন। কুন্তলরাজ এই স্পর্ধিত উক্তি গলাধারণ করিলেন। ক্রোধে তাহার মুখ রক্তবর্ণ হইলেও এই ব্যক্তি যে সত্যই রাজপুত্র সে প্রত্যয় দৃঢ় হইল। তিনি কণ্ঠ সংযত করিয়া বলিলেন, এ বিষয়ে পরিপূর্ণ অনুসন্ধান না করে কিছুই হতে পারে না। আপনার অভিযোগ যদি সত্যি হয়। রাজা মহামন্ত্রীর প্রাণে ফিরিলেন। চতুর মহামন্ত্রী রাজার প্রতি একটি গোপন কটাক্ষপাত করিয়া পরম আপ্যায়নের ভঙ্গিতে মকরবর্মার দিকে ফিরিলেন। নিশ্চয় নিশ্চয়, সে কথা বলাই বাহুল্য। কিন্তু শ্রীমন, আপনি আজ রাত্রিটা রাজপ্রাসাদে বিশ্রাম করুন।
রাত্রির মৌর্যধাম অতীত হইয়াছে। মহামন্ত্রী পুস্তপালের পেটে গোপনে কনুইয়ের এক মুতা মারলেন। পুস্তপাল অমনি বলিয়া উঠিলেন, হা হা, কুমার ভট্টরক, আর কালক্ষয় করবেন না, সারাদিন অভুক্ত আছেন, পরিশ্রমও কম হয়নি। আসুন কুমার, এই দিকে, এই যে বিশ্রান্তি গৃহ। ক্লান্ত ক্ষুৎপিপাসুতুর যুবরাজের পক্ষে প্রলোভন প্রবল হইলেও তিনি সহজে নরম হইবার পাত্র নয়। তিনি বলিলেন, আমি বিচার চাই, ন্যায়দণ্ড চাই, নইলে। মহামন্ত্রী তাড়াতাড়ি বলিলেন, অবশ্যই অবশ্যই, সে তো আছেই। উপস্থিত আপনার বস্ত্রাদি ত্যাগ করা প্রয়োজন। পুস্তপাল সাগ্রহে বলিলেন, ওদিকে ময়ূর মাংস, পিণ্ডক্ষীর, মহিষ দধি, মাধবী, দাক্ষা সব সমস্তই প্রস্তুত রয়েছে। আসুন, আর বিলম্ব করবেন না। মহামন্ত্রী বলিলেন, চলুন চলুন, অশুভস্য কালহরণ্য। সৌরাষ্ট্রকুমার তথা বলিলেন, কিন্তু যদি প্রতিবাদ না পাই। তিনি আর লোভ প্রতিরোধ করিতে পারিলেন না। মহামন্ত্রীও পুস্তপালের সাদর আহ্বানের অনুবর্তী হইয়া বিশ্রান্ত গৃহের অভিমুখে চলিলেন। কুন্তলরাজ একাকী দাঁড়াইয়া উদ্বিগ্ন মুখে গম্ভীর প্রান্ত টানিতে লাগিলেন। ইত্যবসরের কালিদাস ও হৈমশ্রী শয়নকক্ষে উপনীত হইয়াছে। সখী কিঙ্করীরাও বিদার লইয়াছে। আড়ি পাতিয়া বরবধূকে বিরক্ত করিবার বিধি যদিচ সেকালেও ছিল, কিন্তু আজিকার দিনব্যাপী মাতামাতির পর সকলেই ক্লান্ত হইয়া পড়িয়াছিল। তাছাড়া আজ বসন্ত উৎসবের রাত্রে নিজস্ব মিলনকণ্ঠাও কম ছিল না। নির্জন সুবৃহৎ শয়নকক্ষটি ফুলে ফুলে আচ্ছন্ন। যুথি ও মল্লী মিলিয়া পালঙ্কে শুভ্র আস্তরণ রচনা করিয়াছে। পালঙ্কের চারিকোণে দীপদণ্ডের মাথায় সুরভি বর্তিকা জ্বলিতেছে। প্রাচীর গাত্রে হরপার্বতী, রামজানকী প্রভৃত আদর্শ দম্পতি মিথুন চিত্র। প্রাচীরের একটি অংশ বস্ত্র দ্বারা আবৃত। বস্ত্রের ওপর রাজহংসের চিত্র অঙ্কিত রইয়াছে। হংসের চঞ্চুতে সোনাল পদ্মকরক। রাজকুমারী কালিদাসকে লইয়া যবনিকার সম্মুখে দাঁড়াইলেন। কালিদাসের দিকে মৃদু হাসিয়া যবনিকা সরাইয়া দিলেন। দেখা গেল প্রাচীর গাত্রে একটি কুলঙ্গি রইয়াছে। কুলঙ্গির হাতে অগণিত পুঁথি থরে থরে সাজান। কালিদাসের চক্ষু মুক্ত আনন্দে ভরিয়া উঠিল। পুঁথির প্রতি এই গ্রামীণ যুবকের অহেতুক আকর্ষণ ছিল, কিন্তু একবার রাজকুমারীর দিকে, একবার পুঁথিগুলির দিকে হর্ষোৎফুল্ল দৃষ্টিতে দৃষ্টিপাত করিতে লাগিলেন। তারপর সন্তর্পণে একখানি পুঁথি হস্তে তুলিয়া পরম স্নেহ ও শ্রদ্ধা ভরে নিরীক্ষণ করিতে লাগিলেন। পুঁথির মালাপট্টের লিখন কালিদাস পড়িতে পারিলেন না, তিনিই জানেন। মালপট্টের ওপর বিশদ অক্ষরে লেখা ছিল মৃচ্ছকটিকম। কালিদাস গদগদ কণ্ঠে বলিলেন, কত পুঁথি, তুমি সব পড়েছ? হৈমশ্রী গ্রীবা ঈষৎ হেলাইয়া সায় দিলেন। কালিদাসের মুখ একটু ম্লান হইল। তিনি হাতের পুঁথিটির প্রতি বিষণ্ণভাবে চাহিয়া সেটি আবার যথাস্থানে রাখিয়া দিলেন। নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আমি একটিও পড়িনি। যদি পড়তে পারতাম, আজকে চাঁদ কিসের মতো সুন্দর নিশ্চয় বলতে পারতাম। আবার কুমারী হৈমশ্রীর মুখ শুকাইল। তিনি স্খলিত স্বরে বলিলেন, কিন্তু না না, পরিহাস করবেন না আর্যপুত্র, আপনি সৌরাষ্ট্রের যুবরাজ। কালিদাসের মুখে কৌতুকের হাসি ফুটিল। কিন্তু আমি তো রাজপুত্র নই। হৈমশ্রীর মাথায় আকাশ ভাঙিয়া পড়িল। রাজপুত্র নয়? তবে কে আপনি? কালিদাস বলিলেন, আমি কালিদাস। বনের মধ্যে কাঠ কাটছিলাম, এমন সময়। হৈমশ্রী বুদ্ধিভ্রষ্টের মতো বলিলেন, কাঠ কাটছিলেন? কাঠুরে? তবে সত্যি বর্ণপরিচয়হীন মূর্খ। সরলভাবে কালিদাস ঘাড় নাড়িলেন। হ্যাঁ, আমি লেখাপড়া জানি না। যখনই কোনো সুন্দর জিনিস দেখি, ইচ্ছা করে
তার বাখান করি, কিন্তু পারি না। রাজকন্যা আর শুনিলেন না। ঊর্ধ্বে মুখ তুলিয়া দুই চক্ষু সজোরে মূর্জিত করিয়া যেন একটা ভয়াবহ দুঃস্বপ্নকে মনোচক্ষুর সম্মুখ হইতে দূর করিবার চেষ্টা করিলেন। তারপর টলিতে টলিতে পালঙ্কের পাশে গিয়া নতজানু হইয়া শয্যার পুষ্পাস্তরণের মুখে মুখ গুজিলেন। প্রবল হৃদয়োচ্ছ্বাসে তাহার দেহের ঊর্ধ্বাঙ্গ মথিত হইয়া উঠিল। কালিদাস কিছুক্ষণ অবাক হইয়া চাহিয়া রইলেন। সসংকোচ পদক্ষেপে রাজকন্যার পাশে গিয়া দাঁড়াইলেন। রাজকন্যা জানিতে পারিলেন কালিদাস পাশে আসিয়া দাঁড়িয়েছেন। তিনি মুখ তুলিয়া তীব্র স্বরে প্রশ্ন করিলেন, রাজপুত্র, সে যে তুমি এখানে কি করে এলে? হৈমশ্রী স্ফুরিতা ধর মুখ দেখিয়া কালিদাস শঙ্কা ভুলিয়া গেলেন। ক্রোধেয় মুখখানি কি সুন্দর! ঠিক যেন তিনি ক্রোধ দেখিতে পাইলেন না, সৌন্দর্য দেখিলেন। উপরন্তু ভারী মজার কাহিনীটা রাজকুমারীকে শুনাইতে হইব। কালিদাসের মুখে হাসি ফুটিল। তিনি শয্যা পার্শ্বে বসিয়া সাহস্যে বলিলেন, সে ভারী মজার কথা, শুনবে? তবে বলি শোনো। তিনি বলিতে আরম্ভ করিলেন। আখ্যান বস্তু আমাদের প্রত্যক্ষ দৃষ্ট, সুতরাং শুনিবার প্রয়োজন নাই। ওদিকে রাজপ্রাসাদের বিশ্রান্ত গৃহে যুবরাজ মকরবর্মা এক খট্টার ওপর পৃষ্ঠে বাহু উপাধান দিয়া অর্ধশয়নভাবে অবস্থান করিতেছিলেন। সবে মাত্র বিপুল পান ভোজন শেষ করিয়াছেন। তাহার চক্ষু মুদিত হইয়া আসিতেছে। ঘুমাইয়া পড়িতে বেশি বিলম্ব নাই। একটি কিঙ্করী শিয়রে দাঁড়াইয়া তাহার মস্তকে বিজন করিতেছে। পুস্তপাল মহাশয় স্ফটিক পাত্রে দ্রাক্ষাসব ভরিয়া মকরবর্মার সম্মুখে ধরিলেন। মকরবর্মা এক চুমুকে পাত্র নিঃশেষ করিয়া পাত্রটি দূরে নিক্ষেপ করিলেন এবং জড়িত স্বরে বলিলেন, বিচার! জামাতাই হোক আর বিমাতাই হোক, শুলে দেওয়া চাই, নচেত। তিনি ঘুমাইয়া পড়িলেন। তাহার নাসিকা হঠাৎ ঘড়ঘড় শব্দ করিয়া উঠিল। পুস্তপাল কিঙ্করীকে ইঙ্গিতে হস্ত সঞ্চালন করিয়া জানাইলেন, আরো জোরে পাখা চালাও। তারপর কতক নিশ্চিন্ত হইয়া নিঃশব্দে বিড়াল গতিতে দ্বারের পানে চলিলেন। দ্বারের ঠিক বাহিরেই কুন্তলরাজ ও মহামন্ত্রী উৎকণ্ঠিতভাবে দাঁড়াইয়াছিলেন। পুস্তপালের দিকে ভ্রু তুলিয়া যুগপৎ প্রশ্ন করিলেন। পুস্তপালও অঙ্গভঙ্গি দ্বারা নিঃশব্দে বুঝাইয়া দিলেন যে যুবরাজ নির্ধৃত। তিনজন একত্র হইলে মৃদুস্বরে কথাবার্তা আরম্ভ হইল। কুন্তলরাজ বলিলেন, আজ রাত্রির মতো নিশ্চিন্ত, কিন্তু তারপর? মহামন্ত্রী ভ্রুবদ্ধ ললাটে বলিলেন, উভয় সংকট। এক রাজজামাতাকে শুলে দিতে হয়, নচেত। কুন্তলরাজ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, নচেত সৌরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ। তিনজন পরস্পর চাহিয়া ঘাড় নাড়িলেন। মহামন্ত্রী বলিলেন, যদি যুদ্ধ হয়, সৌরাষ্ট্রের সঙ্গে শক্তি পরীক্ষায় আমাদের কোনো আশা নেই। রাজা বললেন, অর্থাৎ রাজ্য ছাড়খাড় হবে? তিনজনে কিছুক্ষণ স্তব্ধ রহিলেন। সহসা ঘরের ভিতর হইতে যুবরাজ মকরবর্মার কণ্ঠস্বর আসিল। তিনি নিদ্রাবেশে বিকৃত কণ্ঠে বলিতেছে, প্রতিশোধ শূল। পুস্তপাল গলা বাড়িয়া দেখিলেন যুবরাজ ঘুমন্ত পাশ ফিরিতেছে। পুস্তপাল কিঙ্করীকে জোরে পাখা চালাইবার ইশারা করিলেন। যুবরাজের গলার মধ্যে বাকি কথাগুলো অস্পষ্ট রহিয়া গেল। চোরের দণ্ড শূল। কুন্তলরাজ এতক্ষণে লহু বলে নিজেকে সংযত রাখিয়াছিলেন। এইবার তিনি ভাঙিয়া পড়িবার উপক্রম করিলেন। উৎকট বাষ্পোচ্ছ্বাস কণ্ঠে রোধ করিয়া বলিলেন, আমার কন্যা। তাহার দুই চক্ষু সহসা জলে ভরিয়া উঠিল। মহামন্ত্রী ও পুস্তপাল অন্যদিকে চক্ষু ফিরাইয়া লইলেন। মহামন্ত্রীর মুখ দ্রুত চিন্তায় ভ্রু কুটিকুটিল হইয়া উঠিল।
একটা কিছু উপায় বাহির করিতেই হইবে। সহসা তিনি রাজার দিকে ফিরলেন। তাহার চোখে দৃষ্টি দেখিয়া রাজা ও পুস্তপাল সাগ্রহে আরও কাছাকাছি হইয়া দাঁড়াইলেন। মহামন্ত্রী বলিলেন, রাজমাতার প্রাণ রক্ষার এক উপায় আছে। তিনি স্বচকিতে বিশ্রান্তি গৃহের দিকে তাকাইলেন। গলা আরো খাটো করিয়া বলিলেন, আজ রাতেই তাকে চুপি চুপি রাজ্য থেকে। বাক্য অসমাপ্ত রাখিয়া তিনি এমনভাবে বাম হস্ত সঞ্চালন করিলেন, যাহা হইতে বোঝা যায় যে তিনি রাজমাতাকে বহু দূরে প্রেরণ করিতে চান। রাজা কিছুক্ষণ স্তব্ধ হইয়া চিন্তা করিলেন, শেষে অস্ফুষ্ট স্বরে বলিলেন, কিন্তু বিবাহের রাত্রি আমার কন্যা। বলিলেন, অন্তত রাজদুহিতা বিধবা তো হবেন না। উভয়ে কিছুক্ষণ পূর্ণ দৃষ্টিতে পরস্পর চাহিয়া রহিলেন। তারপর রাজা ধীরে ধীরে ঘাড় নাড়িলেন। ওদিকে শয়ন মন্দিরে কালিদাস গল্প বলা শেষ করিতেছে। রাজকুমারী শয্যাপাশে তেমনই নতজানে হইয়া আছেন। ক্ষোভে হতাশায় তাহার বক্ষে যে ধিকি ধিকি আগুন জ্বলিতেছে, তাহা কালিদাস দেখিয়াও দেখিতে পাইতেছেন না। তিনি হাসিতে হাসিতে কাহিনী শেষ করিলেন। তারপর এখানে সকলে আমাকে সৌরাষ্ট্রের যুবরাজ বলে ভুল করল। ভারী মজা হলো না? রাজকুমারী বিদ্যুৎ থেকে উঠিয়া দাঁড়াইলে। মজা? হা, অদৃষ্ট! আমার ললাটে বিধি এই লিখেছিলেন, একটা কাঠুরের সঙ্গে। তাতেও ক্ষতি ছিল না। কিন্তু তুমি মূর্খ, মূর্খ। পৃথিবীতে যাহা আমি সবচেয়ে ঘৃণা করি, তুমি তাই। রাজকুমারী আবার শয্যায় মুখ লুকাইলেন। হাসারত বালকের গণ্ডে অকস্মাৎ চপেটাঘাত করিলে তাহার মুখভাব যেরূপ হয়, কালিদাসেরও সেই রূপ হইল। কোথায় কিভাবে তিনি কোন অপরাধ করিয়াছেন কিছুই ধারণা করিতে পারিলেন না। রাজকন্যার স্কন্ধ ও অংশ ফুলিয়া ফুলিয়া উঠিতেছে। কালিদাস ব্যথিত স্বরে বলিলেন, রাজকুমারী, তুমি আমার ওপর রাগ করলে? কিন্তু আমি তো কোনো দোষ করিনি রাজকুমারী। তিনি সংকোচক ভরে কুমারীর স্কন্ধ স্পর্শ করিলেন। সেই স্পর্শে কুপিতা সর্পির মতো রাজকুমারী তড়িৎ থেকে উঠিয়া দাঁড়াইলেন। ছো না, কোন স্পর্ধায় তুমি আমায় অঙ্গ স্পর্শ করো? মূর্খ, নিরক্ষণ, গ্রামীণ! প্রত্যেকটি শব্দ নিষ্ঠুর কষাঘাতের ন্যায় কালিদাসের মুখে পড়িল। এই সময় দ্বারের কাছে শব্দ শুনিয়া রাজকন্যার জ্বলন্ত চক্ষু সেই দিকে ফিরাইয়া বলিয়া উঠিলেন, ওহ পিতা! বিষণ্ণ গম্ভীর মুখে রাজা আসিতেছিলেন। কুমারী ছুটিয়া গিয়া তাহার পদপ্রান্তে পড়িলেন। জাংনু আলিঙ্গন করিয়া কাঁদিয়া উঠিলেন, রাজাধিরাজ, আমাকে রক্ষা করুন, এই গ্রামীণের হাত থেকে আমাকে রক্ষা করুন। রাজা বুঝিলেন হৈমশ্রী সত্য কথা জানিতে পারিয়াছেন। তিনি কন্যার মস্তকে হস্ত রাখিয়া কঠোর চক্ষে কালিদাসের পানে চাহিলেন। এইদিকে এসো। কালিদাস কুণ্ঠিত পদে কাছে আসিয়া দাঁড়াইলেন। রাজা বলিলেন, তুমি শঠতা দ্বারা কুমারীর পানি গ্রহণ করিয়েছ। কালিদাস বিমূঢ়ভাবে বলিলেন, শঠতা? রাজার কণ্ঠস্বরে ক্ষোভ মিশিল। প্রিয়দর্শন বালক, তোমার এ দুর্বুদ্ধি কেন হলো? তুমি চুরি করলে কেন? পাণ্ডুর মুখে কালিদাস বলিলেন, চুরি? কিন্তু আমি তো চুরি করিনি। কুন্তরাজ বলিলেন, করেছ। শুধু তাই নয়, আমার রাজ্যে সর্বনাশ করতে বসেছ। কিন্তু সে তুমি বুঝবে না। কন্যার দিকে হেট হইয়া গাঢ় স্বরে বলিলেন, কন্যা, অধীর হইও না। তুমি রাজদুহিতা, বিদুষী, ধৈর্য হারিও না। কন্যাকে ছাড়িয়া রাজা কালিদাসকে সংক্ষিপ্ত আদেশ করিলেন, এসো আমার সঙ্গে। রাজা ফিরিয়া চলিলেন। কালিদাস তন্দ্রাচ্ছন্নের মতো তাহার অনুবর্তী হইলেন। দ্বার পর্যন্ত গিয়া কালিদাস একবার ফিরিয়া চাহিলেন। কুমারী হৈমশ্রী তেমনি নতজানে হইয়া বসিয়া আছে। তাহার ক্ষোভ বিধ্বস্ত মুখখানি বুকের ওপর নামিয়া পড়িয়াছে। রাত্রি শেষ হইয়া আসিতেছে।
আকাশে পূর্ণ চন্দ্র নিচাভিমুখী। নগরতরণের দ্বীপগুলি কতক নিবিয়া গিয়াছে, কতক নিব নিব। নগরীর শব্দ গুঞ্জন শান্ত হইয়াছে। 3টি অশ্ব পাশাপাশি তরুণ সম্মুখে দাঁড়াইয়া এল। দুই পার্শ্বের 2টি অশ্বের পৃষ্ঠে 2 জন রক্ষী, মধ্য কালিদাস। প্রধান রক্ষী মস্তক সঞ্চালন দ্বারা ইঙ্গিত করিলেন। 3টি অশ্ব একসঙ্গে চলিতে আরম্ভ করিল। তাহাদের গতি নগর হইতে বাহিরের দিকে। নিবিড় বনের উপপন্ত। অশোক স্তম্ভের ন্যায় একটি স্তম্ভ নির্জনে দাঁড়াইয়া কুন্তল রাজ্যের সীমানা নির্দেশ করিতেছে। অস্তমান চন্দ্র দূরপ্রসারী ছায়া ভূমির ওপর সুকৃষ্ণ সীমারেখা টানিয়া দিয়াছে। 3টি অশ্ব স্তম্ভের ছায়ারেখার কিনারায় আসিয়া দাঁড়াইল। প্রধান রক্ষী নিঃশব্দে কালিদাসকে অশ্ব হইতে নামিবার ইঙ্গিত করিল। কালিদাস নামিলেন। প্রধান রক্ষী তখন সম্মুখের বনানীর দিকে বাহু প্রসারিত করিয়া গম্ভীর কণ্ঠে বলিল, যাও, আর কখনো কুন্তল রাজ্যের পদার্পণ করো না। স্মরণ রেখো, এ রাজ্যে প্রবেশ করলেই তোমার শূলদণ্ড। কালিদাস বাক নিষ্পত্তি করিলেন না। স্খলিত পদে বনের দিকে চলিলেন। যতক্ষণ তাহাকে দেখা গেল, রক্ষীরা স্থিরভাবে অশ্বপৃষ্ঠে বসিয়া রহিল। তারপর ঘোড়ার মুখ ফিরাইয়া শূন্যপৃষ্ঠ অশ্বটিকে মধ্যে লইয়া যে পথে আসিয়াছিল সেই পথেই চলিল। প্রভাত হইয়াছে। বনের পাতায় পাতায় সোনালি সূর্যকিরণ লাগিয়াছে। মাকড়সার জালে শিশির বিন্দু এখনো শুকায় নাই। পাখির কাকলি ও বানরের কিচিমিচিতে বনস্থলী পূর্ণ। একটি বৃহৎ বটবৃক্ষ তাহা স্থূল মূলগুলি স্থানে স্থানে মাটির গোপনতা ত্যাগ করিয়া বাহির হইয়া আসিয়াছে। এইরূপ একটি মূলের ওপর মাথা রাখিয়া কালিদাস ঘুমাইতেছেন। তাহার শয়নের ভঙ্গি দেখাইয়া মনে হয় রাত্রি অন্ধকারে যেখানে হোঁচট খাইয়া পড়িয়াছিলেন সেইখানেই নিদ্রাভিভূত হইয়াছে। একটি বানর শিশু এই সময় এদিক ওদিক খুঁড়িতে খুঁড়িতে কালিদাসের কোল ঘেঁষিয়া বসিল এবং একটি বৃক্ষচ্যুত ফল তুলিয়া লইয়া পরম যত্নে নিরীক্ষণ করিতে লাগিল। ঘুমন্ত কালিদাসের অঙ্গে উষ্ণ স্পর্শ লাগিতেই তিনি একটি হাত দিয়া বানর শিশুটিকে জড়াইয়া রইলেন। বানর শিশু এই আলিঙ্গনের জন্য প্রস্তুত ছিল না। হঠাৎ ভয় পাইয়া কালিদাসের হাতে এক কামড় দিয়া দ্রুত প্রদান করিল। কালিদাসের ঘুম ভাঙিয়া গেল। এক হাতে ভর দিয়া কালিদাস ক্লান্তভাবে উঠিয়া বসিলেন। বেশবাস ছিন্ন, অঙ্গ ধূলিমলিন, চোখের কোলে ও গণ্টে অশ্রুর চিহ্ন শুকাইয়া রয়েছে। তিনি চক্ষু মার্জনা করিতে করিতে উঠিয়া দাঁড়ালেন। তারপর একটি দীর্ঘ নিঃশ্বাস মোচন করিয়া শ্লথচরণে চলিতে আরম্ভ করিলেন। বন শেষ হইয়া শুষ্ক মরুভূমি। দ্বিপ্রহরে কালিদাস এই মরুভূমির ভিতর দিয়া চলিয়াছে। বালুকণা উড়িয়া আকাশ সমাচ্ছন্ন করিয়াছে। এই তপ্ত বালুঝটিকা উপেক্ষা করিয়া দিগ্ভ্রান্তের মতো কালিদাস যাইতেছেন। তাহার চোখে মুখে এক দুর্লভ দূরাকাঙ্ক্ষা জ্বলিতেছে। বালু কুজ্ঝটিকার ভিতর দিয়ে একটি ভগ্ন দেবাতয়নের উচ্চ বহি প্রাচীর দেখা গেল। কালিদাস সেই দিকে অগ্রসর হইয়া চলিলেন। প্রাচীরের নিকটবর্তী হইয়া তিনি একটি প্রস্তরখণ্ডে পা লাগিয়া পড়িয়া গেলেন। প্রাচীর ধরিয়া কোনো ক্রমে উঠিয়া দাঁড়াইয়া তিনি ক্ষণকাল ক্লান্তি ভরে চক্ষু মুদিত করিয়া রহিলেন। তারপর চোখ খুলিয়া দেখিলেন তিনি প্রাচীরের যে স্থানে বাহুর ভর দিয়া দাঁড়াইয়া আছেন উহা একটি বিরাট মূর্তির উরুস্থল। কালিদাস উঠতে চাহিলেন। প্রাচীরের খোদিত বিশাল শঙ্কর মূর্তি যেন এই বহিনী শ্মশানে তপস্যারত। কালিদাস নতজানু হইয়া মূর্তির পদমূলে মাথা রাখিলেন। তারপর গলদস্যু চক্ষু দেবতার মুখের পানে তুলিয়া ব্যাকুল প্রার্থনা করিলেন, হে দেবতা, বিদ্যা দাও। সূর্যাস্ত হইতেছে। দিগন্তহীন প্রান্তরে একাকী দাঁড়াইয়া কালিদাস যুক্ত করে বলিতেছেন, সূর্যদেব, তুমি জগতের অন্ধকার দূর করো, আমার মনের অন্ধকার দূর করে দাও, বিদ্যা দাও। উজ্জয়িনীর মহাকাল মন্দির
কৃষ্ণপ্রস্তর নির্মিত মন্দির আকাশে চূড়া তুলিয়াছে। চূড়ার স্বর্ণত্রশূল দিনান্তের অস্তরোগ অঙ্গে মাখিয়া জ্বলিতেছে। সন্ধ্যারতির শঙ্খঘণ্টা ঘোর রবে বাজিতেছে। মন্দিরের বহিরঙ্গনে লোকারণ্য স্ত্রী পুরুষ সকলে জোর হস্তে তদগত মুখে দাঁড়াইয়া আছে। আরতি শেষ হইলে সকলে অঙ্গনে সাষ্টাঙ্গে প্রণত হইল। অঙ্গনের এক কোণে এক বৃদ্ধ প্রণাম শেষ করিয়া উঠিয়া দাঁড়াইল, যুক্ত করে মন্দিরের পানে চাহিয়া প্রার্থনা করিল, হে মহাকাল, আয়ু দাও। অনন্ত দূরে একটি নারী নতজন হইয়া মন্দির উদ্দেশ্যে করিয়া বলিল, হে মহাকাল, পুত্র দাও। বর্ম শিরস্থানধারী এক যোদ্ধা উঠিয়া দাঁড়াইয়া বলিল, মহাকাল, বিজয় দাও। বিনত ভুবন বিজয়ী নয়না একটি নবযুবতী লজ্জাজড়িত কণ্ঠে বলিল, মহাকাল, মনোমত পতি দাও। দীনবেশী শীর্ণমুখ কালিদাস অবরুদ্ধ কণ্ঠে বলিলেন, মহাকাল, বিদ্যা দাও। পাতা ঝরা একটি অরণ্য, নিষ্পত্র বৃক্ষ শাখাগুলি আকাশে জাল রচনা করিয়াছে। নির্বিঘ্ন আলোক বনতলে কুণ্ঠিত লজ্জা হরণ করিয়া ভুল উন্টিত শুষ্ক পল্লবের মধ্যে সকৌতুক ক্রীড়া করিতেছে। একটি 8-9 বছরের গৌরাঙ্গী বালিকা এই বনভূমির উপর দিয়া নাচিতে নাচিতে গান গাহিয়া চলিয়াছে। তাহার পরিধানে শুভ্র বস্ত্র ও উত্তরীয়, কণ্ঠে কুন্তলে, বাহুতে শেষ পুষ্পের আবরণ। বালিকা থাকিয়া থাকিয়া বঙ্কিম গিব্রা ভঙ্গি করিয়া পিছনে তাকাইতেছে, আবার গাহিতে গাহিতে আগে চলিয়াছে। নীল সরসী জলে শীত কোমল দলে, আমি নাচিয়া ফিরি, আমি গাহিয়া ফিরি। লাসা চপল চরণে বালিকা দৃষ্টি বহির্ভূত হইয়া গেল। তাহার গানের ধ্বনিও ক্রমশ ক্ষীণ হইয়া আসিতে লাগিল। কালিদাস মোহগ্রস্তের ন্যায় বালিকার সঙ্গীত ধ্বনি অনুসরণ করিয়া আসিতেছে। তাহার মুখ বিশীর্ণ, চক্ষু কঠোর প্রবিষ্ট। এক দুরন্ত উৎকণ্ঠা তাহাকে অশরীরী সঙ্গীতের পিছনে টানিয়া লইয়া চলিয়াছে। বনের অন্য অংশে বালিকা গাহিতে গাহিতে যাইতেছে, হিমতুষার গলা আমি নির্ঝেরিনি, মোর নূপুর বাজে রুমরিন কি ঝিনি, আমি নাচিয়া ফিরি, আমি গাহিয়া ফিরি। উপল বঙ্কিম গতি একটি সংকীর্ণ জলধারা লঙ্ঘন করিয়া বালিকা নাচিতে নাচিতে চলিয়া গেল। গানের রেশ মিলিয়া যাইবার আগেও কালিদাস প্রবেশ করিলেন। ব্যগ্র চক্ষে চারিদিকে চাহিতে চাহিতে তিনি অগ্রসর হইতেছেন। কোথায় গেল সেই সঙ্গীতময়ী? জলধরার তীরে দাঁড়াইয়া তিনি ক্ষণিক উৎকণ্ঠ হইয়া শুনিলেন। তারপর স্রোত উত্তীর্ণ হইয়া আবার চলিলেন। দূরে একটি শ্বেতকমলপূর্ণ সরোবর, বালিকা সেই দিকে চলিয়াছে। তার কণ্ঠ নিঃসৃত সঙ্গীত কাকলি চারিদিকে হিল্লোল তুলিতেছে। যেটা মহাল চাহে ফিরি ফিরি, যেটা কপত গাহে ধীরে ধীরে, তীরে বন নির্জনে। বালিকা দূরে চলিয়া গেল। কালিদাস তাহাকে দেখিতে পাইয়া উন্মাদের মতো তাহার পশ্চাতে চলিয়াছে। বালিকা সরোবরের ঘাটে দাঁড়াইয়া একবার পিছু ফিরিয়া চাহিল, তারপর মৃদু হাসিয়া সোপান অবতরণ করিতে লাগিল। কালিদাস যখন ঘাটে পৌঁছিলেন, তখন বালিকা কোথায় অদৃশ্য হইয়া গিয়াছে। ঘাটের সম্মুখে জলের ওপর একদল কোমল বায়ু ভরে হেলিতেছে দুলিতেছে, যেন বালিকা এইমাত্র জলে ডুব দিয়া ওইখানে অন্তর্হিত হইয়াছে। ঘাটে নিম্নতন সোপানে নামিয়া কালিদাস পাগলের মতো জলের পানে চাহিলেন। বাষ্পোচ্ছ্বাসে তাহার কণ্ঠ রুদ্ধ হইয়া গেল। চঞ্চল পদ্মগুলির দিকে এক দৃষ্টে তাকিয়া তিনি ভগ্নস্বরে বলিলেন, কোথায় গেলে দেবী, তুমি কোথায় গেলে? শুনেছি তুমি পদ্মবনে থাকো। আমাকে দয়া করো, বিদ্যা দাও, নইলে। তিনি মূর্ছিত হইয়া ঘাটের ওপর পড়িয়া গেলেন। মূর্ছিত অবস্থায় তিনি অনুভব করিলেন সরসীর স্বচ্ছ জলতলে তিনি শুইয়া আছেন। দিক আলো করা এক পূর্ণ যৌবনবর্তী
দেবীমূর্তি সুচিস্মিত হাস্যে তাহার শিয়রে আসিয়া বসিলেন। তাহার মস্তকে হস্ত রাখিয়া স্নিগ্ধ কণ্ঠে বলিলেন, কালিদাস। কালিদাসের ভাবাতুর নেত্র নিমীলিত। তিনি যুক্ত করে গদগদ কণ্ঠে বলিলেন, মা। দেবী বলিলেন, তুমি আমার বরপুত্র, তোমার কাব্য জগতে অমর হয়ে থাকবে। বারাণসী যাও, সেখানে আচার্য পাবে। ওঠো বৎস। হর্ষোৎফুল্ল কণ্ঠে কালিদাস উঠিবার চেষ্টা করিলেন। তাহার মুখ দিয়া কেবল বাহির হইল, মা, মা, মা। দেবী অবনত হইয়া কালিদাসের শিরচুম্বন করিলেন। তারপর অপূর্ব জ্যোতিরুষবের মধ্যে দেবী মূর্তি মিলিয়া গেল। ন্যূনাধিক 5 বৎসর অতীত হইয়াছে। কুন্তল রাজপুরী অন্তঃপুরের রাজকুমারী হৈমশ্রী নিজ শয়নকক্ষে ভূমির ওপর অজিনাসনে বসিয়া আছেন। তাহার সম্মুখে কাষ্টাসনের ওপর একটি উন্মুক্ত পুঁথি। রাজকুমারী তন্ময় হইয়া পুঁথি পড়িতেছেন। 5 বৎসরে হৈমশ্রীর দেহলাবণ্যের অতি অল্পই পরিবর্তন হইয়াছে। তাহার দেহে সূক্ষ্ম শুভ্র কার্পাস বস্ত্র, কেশ একটিমাত্র বেনি আবদ্ধ, ললাটে আয়তের চিহ্ন কেবল একটি কুমকুমের টিপ, অলঙ্কার নাই বলিলেই চলে। চুলের ঈষৎ রুক্ষতায়, চোখের কলির ছায়ার নিবিড়তায়, দেহের অল্প কৃশতায় তাহার রূপ বাহুল্য বর্জন করিয়া নিষ্কলুষ হইয়া উঠিয়াছে। বর্ষার অন্তে স্বচ্ছ সলিলা শরতে স্রোতস্বিনীর মতো। পুঁথি পড়িতে পড়িতে তাহার মনে প্রবল ভাবাবেশ উপস্থিত হইয়াছিল। তিনি কম্পিত কণ্ঠে কাব্যের শেষ পংক্তি আবৃত্তি করিলেন, ম্রাভূত এবং ক্ষণমপি যত বিদ্যুৎতা বিপ্রয়োগ। গবাক্ষপথে বাষ্পাচ্ছন্ন দৃষ্টি প্রেরণ করিয়া তিনি ধীরে ধীরে পুঁথি বন্ধ করিলেন। মলপট্টের উপর বড় বড় অক্ষরে লেখা রইয়াছে, মেঘদূতম, শ্রী কালিদাস বিরচিতম। পুঁথির ওপর হাত রাখিয়া রাজকুমারী উন্মনা হইয়া রহিলেন। ক্রমে তাহার চক্ষু পুঁথির ওপর ফিরিয়া আসিল। কালিদাসের নামের ওপর ললাট স্পর্শ করিয়া তিনি প্রণাম করিলেন। ধন্য কবি। নামের দিকে চাহিয়া চাহিয়া তাহার মুখের ভাব আবার উন্মনা হইল। তিনি অর্ধস্ফুট স্বরে বলিলেন, কালিদাস কে তিনি? তাহার অধর কাঁপিয়া উঠিল। তিনি বিষণ্ণভাবে মাথা নাড়িলেন। না না, সে তো মূর্খ ছিল। অঞ্চলে চোখ মুছিয়া দ্বারের দিকে মুখ ফিরাইতেই চোখে পড়িল দ্বারের চৌখাট ধরিয়া বিষাদ গম্ভীর মুখে রাজা দাঁড়াইয়া আছেন। তাড়াতাড়ি মুখে হাসি আনিবার চেষ্টা করিয়া হৈমশ্রী বলিয়া উঠিলেন, পিতা, আসুন আর্য। রাজা কক্ষে প্রবেশ করিলেন। হৈমশ্রী আসন ছাড়িয়া উঠিবার উপক্রম করিতেই রাজা হাত তুলিয়া তাহাকে নিবৃত্ত করিলেন। বসো বসো বৎসে। রাজা আসিয়া দ্বিতীয় একটি আসনে বসিলেন। স্নিগ্ধ স্বরে প্রশ্ন করিলেন, কি পড়ছিলে? হৈমশ্রী ঈষৎ লজ্জিতভাবে পুঁথিটি নাড়াচাড়া করিতে করিতে বলিলেন, কিছু নয় পিতা, একটি নতুন কাব্য, মেঘদূত। রাজা প্রীতভাবে ঘাড় নাড়িলেন। সেকালে পিতা পুত্রীদের কাব্য আলোচনা, এমনকি আদিরস ঘটিত কাব্যের আলোচনা দূষণীয় বিবেচিত হইত না। আদিরসের প্রতি তাহাদের সম্ভ্রম ছিল। কুন্তলরাজ বলিলেন, মেঘদূত, বিরহী যক্ষ ও বিরোহিণী যক্ষপত্নী? আমি পড়েছি, সুন্দর কাব্য। হৈমশ্রী পিতার দিকে উদ্দীপ্ত চক্ষু তুলিলেন। যে কাব্য পড়িয়া তাহার মন আষাঢ়ের মেঘের মতোই দ্রবীভূত হইয়া গিয়াছে, তাহার এইটুকু প্রশংসা তাহার মনোভূত হইল না। তিনি বলিলেন, সুন্দর কাব্য কি বলছেন পিতা? অপূর্ব। ভাষা এর প্রতিদ্বন্দ্বিনী। আমি বারবার পড়েছি,
তবু আবার পড়তে ইচ্ছে করে। কুন্তলরাজ কন্যার উৎসাহ দেখিয়া সানন্দে ঘাড় নাড়িলেন, বলিলেন, সত্যই অপূর্ব। কাব্য জগতে এক অপূর্ব সৃষ্টি। তুমি যে কাব্যশাস্ত্রের মধ্যে নিজেকে ডুবিয়া দিয়েছ, এতে আমার মনে একটু শান্তি হচ্ছে। রাজা কন্যার মুখের পানে চাহিলেন। হৈমশ্রীর চোখের দীপ্তি নিভিয়া গেল। তিনি মুখ নত করিলেন। রাজা একটি নিঃশ্বাস মোচন করিয়া নিজ মনেই বলিতে লাগিলেন, 5 বছর হয়ে গেল। সেই রাতে চুপি চুপি তাকে রাজ্য থেকে নির্বাসিত করেছিলাম। তারপর আর কিছুই জানি না। গোপনে গোপনে কত খোঁজ করিয়াছি। হৈমশ্রী মুখ তুলিলেন, কিন্তু পিতার দিকে না চাহিয়া ধীরস্বরে বলিলেন, প্রয়োজন কি পিতা? আমি তো বেশ আছি, ভালোই আছি। রাজা বিষণ্ণভাবে মাথা নাড়িলেন। না বৎসে, ভালোই যদি থাকবে, তবে মাঝে মাঝে তোমার চোখে জল দেখি কেন? তুমি এখনো তাকে ভুলতে পারোনি। এই তো এখনই। হৈমশ্রী ব্যাকুল হইয়া বলিলেন, ও কিছু নয় পিতা। কাব্য পড়তে পড়তে। কুন্তলরাজ দীর্ঘশ্বাস ফেলিলেন। মা, আমার কাছে লুকোবার চেষ্টা করো না। তুমি এখনো তাকে ভুলতে পারোনি। আমিও পারিনি। কি জানি কি ছিল তার সেই সরল সুকুমার মুখে। যদি কোথাও তাকে দেখতে পাই, ফিরিয়ে নিয়ে আসি। হৈমশ্রী সহসা পুঁথির ওপর মাথা রাখিয়া ফুঁফিয়া উঠিলেন। রুদ্ধস্বরে বলিলেন, না পিতা, না। সে মূর্খ, নিরক্ষর। রাজা বুঝিলেন কন্যার হৃদয়ে প্রেম ও অভিমানের কঠিন দ্বন্দ্ব চলিতেছে। তিনি শান্ত স্বরে বলিলেন, সে তোমার স্বামী। শিপ্রা নদীর মাঝখান দিয়া একটি মধ্য মাকৃতি মহাজনী নৌকা পালের ভরে তরতর করিয়া চলিয়াছে। পাশে শিপ্রার তীরে মালব রাজ্যের রাজধানী উজ্জয়িনী মহানগরী। তাহার অসংখ্য ঘাট মন্দির সৌধ লইয়া তীব্রহরের প্রদীপ্ত আলোকে জলজল করিয়া চলিতেছে। নগরীর সীমান্তে শস্প হরিৎ প্রান্তর, মাঝে মাঝে 2-1টি কুটি, জলের কিনারায় সৈকতলীন হংসমিথুন। নৌকার পিছনে বসিয়া মাঝি গান ধরিয়াছে। নৌকার ছাদে পালের ছায়ায় বসিয়া এক পুরুষ একটি তন্ত্রযুক্ত ষড়যন্ত্র অলসভাবে বাজাইয়া মাঝির গানের সঙ্গে সুর মিলাইতেছেন। পরিধানে অতি সাধারণ শুভ্র বস্ত্র ও উত্তরীয়, ললাটে শ্বেতচন্দনের তিলক। 5 বছরে তাহার বহিরাকৃতির কোনো পরিবর্তন হয় নাই। তেমনই সরল হাসিটি মুখে লাগিয়া আছে। কিন্তু তবু মনে হয় এ ব্যক্তি সে ব্যক্তি নয়। অন্তর্লোকে বিপুল পরিবর্তন ঘটিয়া গিয়াছে। কালিদাস যে যন্ত্রটি বাজাইতেছেন, তাহা বোধ করি নাবিকদের কাহারও স্বরচিত সম্পত্তি। একটি বক্রাকৃতি তুম্বের শূন্যগর্ভ খোলসের ওপর 3টি তার জড়ানো। কালিদাস তাহাই বাজাইতে বাজাইতে মাঝির গানের প্রাকৃত ভাষা লক্ষ্য করিতেছে। আমার মন তরুণীর ভাসল দরিয়ায়, মরিহায় মরিহায় রে। দক্ষিণ বায়ে রূপলহরে চলছে পুতরি পালের ভরে। কিনার ডাকে কলস্বরে আয় রে তরি আয়, মরিহায় মরিহায় রে। কোন ঘাটেতে পথিক বধূ আছে রে পথ চেয়ে, সেই কিনারে বৈঠা তুলে বিরাজ তরি নেই। যেটা কোমল চোখে সজল হাসি অঝরে ঝরি যায়, মরিহায় মরিহায় রে। গান শেষ হইলে কালিদাস যন্ত্র নামিয়া রাখিয়া চক্ষু তুলিলেন। অমনি উজ্জয়িনীর রবি করজল দৃশ্যটি তাহার দৃষ্টি টানিয়া লইল। তিনি বিস্ময়ফুল্ল নয়নে চাহিয়া রহিলেন। তারপর যেন আত্মগতভাবে বলিলেন, কি চমৎকার নগরী! যেন আমার কল্পলোকের
অলকাপুরী। মাঝি ভাই, এ কোন রাজ্য? মাঝি একবার তীরের দিকে মুখ ফিরাইল, বলিল, ঠাকুর, এটা অবন্তী রাজ্য। আমরা এখন উজ্জয়িনীর পাশ দিয়ে যাচ্ছি। কালিদাস তন্দ্রাচ্ছন্ন চোখে চাহিয়া রহিলেন। অবন্তী, উজ্জয়িনী, এতদিন শুধু কল্পনাই করেছি। এরপর কোন রাজ্য? মাঝি বলিল, এরপর কুন্তল রাজ্য। কালিদাসের মুগ্ধ তন্দ্রা ছুটিয়া গেল। তিনি সজাগ হইয়া উঠিলেন। কুন্তল রাজ্য? মাঝি বলিল, হ্যাঁ, কিন্তু কুন্তল রাজ্য অবন্তীর কাছে লাগে না। এখানকার রাজা বৃক্কমাদিত্য একজন মহাবীর। অসভ্য হুনদের উনি যুদ্ধে হারিয়েছিলেন। ভারী তেজি রাজা। শুনেছি পণ্ডিতদের খুব আদর করেন। মাঝি যতক্ষণ হুন, হরিণ, কেশরী, বিক্রমাদিত্যের পরিচয় দিতেছিল, কালিদাস ততক্ষণে উঠিয়া দাঁড়াইয়াছিলেন। তাহার মুখে দৃঢ় সংকল্প স্পষ্ট হইয়া উঠিয়াছিল। মাঝি থামিতেই তিনি বলিয়া উঠিলেন, ভাই মাঝি, আমাকে তুমি এখানেই নামিয়ে দাও। মাঝি ঈষৎ বিস্ময়ে চোখ তুলিল। এখানে? কালিদাসের দৃষ্টি শিপ্রার তীরভূমি চুম্বন করিয়া চলিয়াছিল। তিনি মাঝির পানে না ফিরিয়ে বেদনাবিদ্ধ কণ্ঠে বলিলেন, হ্যাঁ, এখানেই। আমার কাছে সব রাজ্যই তো সমান। এই উজ্জয়িনীর উপকণ্ঠে নদীর তীরে কুটির বেঁধে আমি থাকব। মাঝি একটু চুপ করিয়া রহিল, তারপর বলিল, তা বেশ, আপনার যা ইচ্ছা ঠাকুর। ওরে ওরে, পালনামা। মাঝি হালের মুখ ফিরাইয়া ধরিল। অন্য যেসব নাবিকেরা নিচে ছিল তাহারা ছাদে উঠিয়া আসিল। কয়েকদিন কাটিয়াছে। উজ্জয়িনীর সীমান্তে শিপ্রার উপকূল। তীরভূমি ঢালু হইয়া জলে মিশিয়াছে। তীরে দূরে দূরে উপবন বিশিষ্ট কুটির। যাহারা ফুলের চাষ করে, নগরের বাহিরেই তাহাদের সুবিধা। তাই মালাকরেরা এইদিকেই পুষ্পোদ্যানে রচনা করিয়াছে। জলের কিনারা দিয়া যে হাঁটা পথ গিয়াছে, সেই পথে মালিনী নগরের দিকে চলিয়াছিল। তাহার বিশেষ তাড়া ছিল না। সূর্যাস্তের এখনো বিলম্ব আছে। বাঁ হাতের মণিবন্ধ হইতে ফুলের সাজি ঝুলিতেছে, ডান হাতে সূচি ও সূত্রের সাহায্যে মালা গড়িয়া উঠিতেছে। মালিনী অস্ফুষ্ট গুঞ্জনে গান গাহিতে গাহিতে চলিয়াছিল। মালিনীর বয়স 15-16। শ্যামকান্তি পল্লবিদা, দেহলতা। মনে ও দেহে দুই একটি কুঁড়ি ধরিতে আরম্ভ করিয়াছে। মালব দেশের মালিনীদের যৌবন যেমন বিলম্বে আসে, তেমনি বিলম্বে যায়। এই তরুণী মালিনীটি দেখিতে ছোটখাটো, চঞ্চলা, হাস্যময়ী। চুলগুলি চিকন ধরিয়া বাঁধা, পরিধানে বাসন্তী রং শাড়ি, ঊর্ধ্বাঙ্গে বাসন্তী রং অঙ্গরাখা, সর্বাঙ্গে আঁট হইয়া বসিয়াছে। মালিনী চলিতে চলিতে মালা গাঁথিতেছে। তাহার চক্ষু তাহাতেই নিবদ্ধ। যে গানটি ঈষন্মুক্ত অধর হইতে নিঃসৃত হইতেছে, তাহা বেশি দূর যাইতেছে না। ফুলের চারিপাশে ভ্রমরের মতো গুঞ্জন করিয়া ফিরিতেছে। তাহার গতিভঙ্গিতেও একটি নৃত্যের স্পর্শ আছে। মালা গাঁথা শেষ করিয়া সে এক পাক ঘুরিয়া চোখ তুলিয়া সব বিস্ময়ে দাঁড়াইয়া পড়িল। এ কি! হঠাৎ একটা নূতন কুটির কোথা হইতে আসিল? 7 দিন আগেও কিছু ছিল না। নদী তীর হইতে 50 হাত ব্যবধানে উঁচু জমির ওপর সত্যই একটি নতুন কুটির নির্মিত হইয়াছে। ঘন সন্নিবিষ্ট পাহাড়ি বেত্রের ওপর মাটির প্রলেপ দিয়া দেয়াল, উপরে কুশের ছাউনি, সম্মুখে খানিকটা স্থানে ছিটে বেড়ার বেষ্টনী, উঠানের মধ্যস্থলে একটি ক্ষুদ্র বেদিকা। কুটির সম্পন্ন হইয়াছে বটে, কিন্তু তাহার প্রসাধন ও অঙ্গশোভা এখনো বাকি আছে। স্বয়ং গৃহস্বামী অধুনা এই কার্যে ব্যাপৃত। এক হাতে পিটুলি পূর্ণ ভার ও অন্য হাতে দাঁতনের মতো একটি তুলি লইয়া তিনি অভিনিবেশ সহকারে
গৃহদ্বারের ওপর শঙ্খ চক্র প্রভৃতি চিত্রলেখায় প্রবৃত্ত। দূর হইতে দেখিয়া মালিনী কৌতূহল বসে সেই দিকে অগ্রসর হইল। পা টিপিয়া টিপিয়া। বন্ধুরা, আজকে এইটুকুই থাক। গল্পের পরবর্তী অংশ আমি শীঘ্রই আবার আপনাদের জন্য নিয়ে আসব। আমার গল্প বলা আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে চলি, আবার শীঘ্রই গল্পের পরবর্তী অংশ নিয়ে ফিরে আসছি। নমস্কার।